আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিভিন্ন এলাকা থেকে সংযুক্ত হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল কোর্সের সদস্যবৃন্দ, যারা এখানে উপস্থিত আছেন, শুনছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, সুস্থতা কামনা করি। এই ভিডিও পরবর্তীতে যারা শুনবেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। তাদের প্রতিও আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা থাকবে। হোমিওপ্যাথিক বেসিক কোর্স নামে আমরা একটা কোর্স করেছি, 24টা ক্লাস করেছি সেখানে, সেটা আমার ইউটিউবে দেওয়া আছে। যারা সেটা শুনবেন তাদের প্রতি একটা অনুরোধ করে আমি আমার আলোচনাটা শুরু করব, যে সেখানে ক্লাস যেভাবে করে শুনতে হয় ঠিক সেইভাবে করে সিরিয়ালি যদি আপনারা 1, 2, 3 এরকম দেওয়া আছে, 24টা ক্লাসই যদি বেসিক কোর্সের আপনারা শুনে নেন, তাহলে এই ক্লাসের জন্য আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে। ওই ক্লাসের চেয়ে এই ক্লাসটা একটু উন্নত মানের। বিষয়টা ওখানে যদি একটু কম আলোচনা হয়ে থাকে, সেই বিষয়টা আমি চেষ্টা করব আর একটু ব্যাপকভাবে আলোচনা করার জন্য। আসলে এক কথা, হোমিওপ্যাথি সম্পর্কে আলোচনা করতে গেলে মূল বক্তব্যটা যদি জানা থাকে, বেসিক জিনিসটা যদি জানা থাকে, তাইলে দেখা যাবে যে একটা কথাই বিভিন্ন ভাবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে, বিভিন্ন অ্যাঙ্গেলে এক একজন আলোচনা করতেছে। একজন হোমিওপ্যাথ চিকিৎসকের জন্য যেই কথাটা প্রধান, আমি আজকে একটা ফেসবুকের মধ্যে যারা ঢুকেছেন হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল কোর্সে, তারা দেখেছেন আমি একটা থিম, আমার এই 24টা ক্লাসের যেটা হবে এখন থেকে, সেই ক্লাসের একটা থিম, একটা চিন্তা, যে এই চিন্তার আলোকে আমি পুরো ক্লাসগুলা করব। থিমটা ছিল, আমরা প্রত্যেকেই একজন সঠিক হোমিওপ্যাথ। ফার্স্ট ইয়ারের হতে পারে, সেকেন্ড ইয়ারের হতে পারে। আপনার মনের ইচ্ছাটা কি আপনি একজন হোমিওপ্যাথ হবেন। আপনি যেটা হবেন সেটা যদি বারবার আপনি নিজে যদি অনুভব না করেন, নিজে আপনার মধ্যে যদি সেই জিনিস দৃষ্টিভঙ্গিটা না থাকে, তাইলে আসলে আপনি বদ্ধমূল ধারণা সৃষ্টি করতে হবে যে আপনি একজন সঠিক পদ্ধতির হোমিওপ্যাথ। কিন্তু কিভাবে আপনি, এবং এটা কি আমার বানানো কথা? আমি কি এই কথাটা কি জোর করে আপনাদের উপরে চাপিয়ে দিতে চাই? না, তা চাই না। হেনিম্যান অন্যভাবে বলেছেন। অর্গাননের অধ্যায় 53 নম্বর অধ্যায়ের মধ্যে তিনি একটা কথা বলেছেন। কি বলেছেন? The pure homeopathic healing art is the only correct method. এর বাইরে কিছু নেই। বিশুদ্ধ সদৃশ্য আরোগ্য কলাই একমাত্র সঠিক পদ্ধতি, হেনিম্যান বলেছেন। এবং এটা আমরা বিশ্বাস করি অন্তঃকরণ দ্বারা। এই বিশ্বাসটাই আমাদের অ্যাসেট। এই বিশ্বাস থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই, তাহলে তো আমরা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনার দিকে চলে যাব। যার জন্য আমাদের এই বিশ্বাসটা যে সঠিক হোমিওপ্যাথ, পিওর হোমিওপ্যাথ, কথাটা পিওর শব্দটা ব্যবহার করা হয়েছে অ্যানিম্যাল। এই জন্য আমরা এই 24টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমাদের চিন্তা একটাই থাকবে, আমরা প্রত্যেকেই একজন বিশুদ্ধ অথবা সঠিক হোমিওপ্যাথ। আমি সত্যবাদী, এই কথা বারবার জপ করলে আসলে সত্যবাদীই থাকে মানুষ। আর আমি যদি খারাপ কিছু হই, তাইলে তার অন্তরটা তো খারাপের দিকেই যাবে। যার জন্য বিশুদ্ধ যা, আমি সেটাই জানতে চেষ্টা করব, শিখতে চেষ্টা করব। সঠিক যা হেনিম্যান বলেছেন সেটাই আমরা জানব। ভূমিকা এই কথাটা বলার পরে আমি যে কথাটা বলতে চাই, মূলত আমি ক্লাসগুলোকে অনেকটা প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। কারণ থিওরি নিজে পড়ে নেওয়া যায়, অনেকটাই জেনে যাওয়া যায়। তবে হ্যাঁ, থিওরির মধ্যে যেসব থিওরির মধ্যে একটু ভেজাল ঢুকে গেছে, একটু সমস্যা ঢুকে গেছে, সেসব জায়গাগুলোকে কিছু টাচ করে দিতে হবে।
না হলে তো ভুল পথে আমরা যাওয়ার সম্ভাবনা আছে। যত মন্থন করি আমরা পুরো অর্গাননই তো আসলে প্রধান বই, হ্যানিম্যানের অর্গাননকে বাদ দিলে আর হোমিওপ্যাথি থাকে না। যদি কোন রকম অর্গাননকে বাদ দেওয়া যায়, সে ফার্মাকোপিয়া কেউ লেখুক অথবা যাই লেখুক, এরকম প্রচেষ্টা কিন্তু চলছে। অর্গানন শব্দটা লিখতেও যেন, অর্গাননের ভিত্তিতে ফার্মাকোপিয়া এই কথাটা লিখতেও যেন কষ্ট হয় কারো কারো, যেন হোমিওপ্যাথি হ্যানিম্যানের চেয়ে বড় হয়ে গেছে। আর অর্গাননের ভিত্তিভূমি কিন্তু একটি মাত্র সূত্রের উপরে দাঁড়িয়ে আছে, সেটা হলো এক নম্বর অধ্যায় বা অ্যাফোরিজম যাই বলি, কেউ সূত্র বলি, যে নামেই ডাকেন, এই 1 নম্বর সূত্রটাই যদি আমাদের ভালো করে অ্যানালাইসিস করা থাকে, ভালো করে বুঝা থাকে, আমার উপলব্ধির মধ্যে থাকে প্রতিটা জিনিস, তাইলে পুরো অর্গাননটা এক সময় আপনার কাছে ধরা দেবে। সূত্রগুলো দিয়ে কি করে সবগুলো সূত্র এটার মধ্যে আছে, এটা দেখাবার জন্য যদি ক্লাস করতে হয় তাহলে একটা ক্লাস লেগে যাবে। সেটা প্র্যাকটিক্যাল হবে না, সেটা থিওরিটিক্যাল, সেটা একটা ভিন্ন রকম চর্চা হবে। শুধু বলে দিতে পারি যে আগে ক্লাসে, বেসিক ক্লাসে কিছুটা ব্যাখ্যা করলেও এখানে সেটার সুযোগ নাই। আমাদের মিশনটা কি, একজন চিকিৎসকের কি করতে হবে, কি জানতে হবে, কি বুঝতে হবে, এই জন্য 1 থেকে 8 নম্বর সূত্রই যথেষ্ট। পড়লেই সে বুঝতে পারবে যে আসলে কি করতে হবে, কি করে রিস্টোর করতে হবে, স্বাস্থ্যকে কিভাবে পুনঃস্থাপন করা যাবে, সদৃশ্য বিধানটা কি, হ্যানিম্যান কিভাবে বলেছে, এটা 24 থেকে 70 নম্বর সূত্রের অধ্যায়ের মধ্যেই একেবারে স্পষ্ট লিখেছে, 1 নম্বর সূত্র। আর মূল কথাটা হলো সিক টু হেলথ, মানে পুরো অর্গাননের মূল ভিত্তিভূমিটা হলো সিক টু হেলথ। এ নিয়ে অনেক কথা হবে ইনশাআল্লাহ সামনে। রুগ্ন অবস্থার চেয়ে স্বাস্থ্য অবস্থায় চলে যাওয়া, রুগ্ন অবস্থা সিককে অনুভব না করলে হোমিওপ্যাথিকে অনুভব। আমরা যেরকম রুগীকে মনে করি, প্রচলিত ভাষায় রুগী যাকে মনে করি তা যদি আপনি মনে করেন, তাহলে হোমিওপ্যাথি আপনার দ্বারা বা আমার দ্বারা হবে না। এই সিক শব্দটার মধ্যেই হোমিওপ্যাথি শব্দ মানে মূল বৈশিষ্ট্যটা নিহিত আছে। আজকের ক্লাসেও যেমন আলোচনা হবে, পরবর্তী ক্লাসও এই সিক শব্দটাই আলোচনা হবে। এই সিককে মানে রুগ্নতাকে যদি আমি উপলব্ধি করতে পারি, রুগ্নতা কিভাবে হয়, রোগ কি করে মানুষের মধ্যে আসে, কোন কোন ফ্যাক্টর কাজ করে, এইটা ভালো করে বুঝলে আপনি কিন্তু ভালো একজন চিকিৎসক হতে পারবেন ইনশাআল্লাহ। সে থেকে স্বাস্থ্যে চলে যেতে হবে। 9 থেকে 23 নম্বর অ্যাফোরিজমের মধ্যে এই জিনিসটা ইলাবোরেটলি বলা আছে, এবং তাইলে তো কিউর হবে। সেটাই হলো কিউর, সিকের থেকে স্বাস্থ্য ফিরিয়ে দেওয়া, এটার নামে কিউর। এটা হলো 71 থেকে 291 নম্বর সূত্রের মধ্যে কথাগুলো আছে। মূলত যেমন শেষে ইংরেজিতে কথাটা আছে অ্যাজ ইট ইজ টার্ম, যেভাবে বলা হয়েছে, অর্থাৎ অর্গানন, সোজা কথা অর্গাননে যেভাবে বলা হয়েছে এইটাই রাস্তা হলো সিক টু হেলথ। আমি এই জিনিসটা জাস্ট ভাষা আপনাদের সামনে একটু ইঙ্গিত দিলাম, যেহেতু বেসিক ক্লাসে এর উপরে আরেকটু বেশি আলোচনা করা হয়েছিল, এবং এইটা আপনারা নতুন করে পড়ে নিতে পারেন। আজকে আমি ফেসবুকে আমি দিয়েছি যে আপনারা 1 নম্বর সূত্রটা, অধ্যায়টা, যার যত ব্যাখ্যার বই আছে সব ব্যাখ্যার বইগুলা যে যত পড়তে পারেন, যারা ফার্স্ট ইয়ারে তারা ফার্স্ট ইয়ারের মতো পড়েন, যারা ডাক্তার আছেন তারা ডাক্তারের মতো পড়েন। সমস্ত অর্গানন আমার কাছে বাংলা ভাষায় যতগুলা অর্গানন আছে, ইংরেজিতে তো 2টা আছে, এবং বাংলা ভাষায় যতগুলো আছে সব অর্গানন গুলো আমার কাছে অনুবাদ সহ আছে। সবগুলা দেখেন, দেখার পরে আমরা বুঝতে চেষ্টা করি যে আসলে অর্গাননের মৌলিক জিনিসটা কি। এর আগে আমার আজকের আলোচ্য বিষয়টা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম অর্গানন ও হোমিওপ্যাথি দর্শন, কিন্তু আমি নামটা একটু চেঞ্জ করে আলোচনাটা করব। আমার আজকের আলোচ্য বিষয়টা, আজকে এবং আগামী ক্লাসেরও আলোচ্য বিষয় একই থাকবে সম্ভবত, হোমিওপ্যাথিক আরোগ্য দর্শন। হোমিওপ্যাথিক আরোগ্য দর্শন এই হলো আজকের ক্লাসের আলোচ্য বিষয়। ইংরেজি করলে যেটাকে হয়
হোমিওপ্যাথিক ফিলোসফি অফ কিউর। এই থিমের উপরে, এই চিন্তার উপরে, এই বিষয়ের উপরে আলোচনা। তাহলে আরোগ্য দর্শন যদি আমার আলোচনা করতে হয় তাহলে, এবং তার ভিত্তিভূমি আমি 1 নম্বর অধ্যায় অর্গাননের আলোচনাটা আপনাদের সামনে সামান্যতম পেশ করেছি, পুরোটা না। এইটা সম্পর্কে, এই পুস্তকটা সম্পর্কে একটু প্রিভিয়াস ধারণা আমাদের প্রত্যেকের থাকতে হবে। একেবারে যারা বিজ্ঞ চিকিৎসক তাদের কাছে ধারণাটা আছে, যারা নতুন তাদের কাছে ধারণাটা নাই তেমন একটা, কিন্তু সংক্ষিপ্ত আকারে সবার এটা স্মরণ থাকার জন্য কথাটা আবার একটু আলোচনা করে নেওয়া যায়, কোনো সমস্যা নাই। চায়না প্রুভিং হলো, দেখেন দর্শনটাকে বুঝতে হলে আসলে অর্গাননটাকে বুঝতে হবে। অর্গাননের বাইরে হোমিও দর্শন নাই। আমি আধ্যাত্মিক দর্শন আলোচনা করব না, আমি সমাজতান্ত্রিক দর্শন আলোচনা করব না, মানবতাবাদী দর্শন আলোচনা করব না, ভাববাদী দর্শন আলোচনা করব না, আমি আলোচনা করব হোমিওপ্যাথির দর্শন। তা হোমিওপ্যাথির মূল দর্শনটাই হলো আরোগ্য দর্শন। এটা আমার ধারণায় আমি এটা বলতে চাই। এটা এস্টাবলিশ করার জন্য আমার সেকেন্ড ক্লাসে ইনশাল্লাহ আমি আরো কথা বলবো, যে মূল দর্শনের, হোমিওপ্যাথি দর্শনের নাম হলো আরোগ্য দর্শন, নিরাময় দর্শন। এটাই হবে হোমিওপ্যাথি দর্শনের কেন্দ্রবিন্দু, অন্য কোনো দর্শনের কেন্দ্রবিন্দু না। যেভাবে করে কলেজগুলোতে পড়ানো হয় হোমিওপ্যাথি দর্শন অন্যান্য দর্শনের তুলনামূলক, তা পড়ান আপনি, আপত্তির কিছু নাই, কিন্তু এই হোমিওপ্যাথি দর্শনের একটা নাম দিতে হবে। সেই নামটা কি? সেই নামটা কেউ দেয়নি এখন পর্যন্ত। আমি মনে করি সেই নামটা হবে আরোগ্য দর্শন। আরোগ্যের বাইরে কিছু নাই, অন্য কোনো দর্শন হতে পারে না। আত্মবাদী, ভাববাদী, কেমন জীবনবাদী, এইসব না, আরোগ্য দর্শন। আরোগ্য সেখানে প্রধান ভূমিকা পালন করবে। চায়না প্রুভিং হলো কবে? 1790-তে হেনিম্যান, এটা ইতিহাসটা সবাই জানেন, ক্যালেনের বই অনুবাদ করতে গিয়ে চায়না বার সেখানে প্রুভিং করার মানসিকতা তিনি করলেন। সেটা হলো, আমি মৌলিক কথাগুলো বলতেছি, 1790। অথচ দেখেন ঘটনাটা ঘটলো, প্রথম প্রকাশ পেল অর্গানন, খুব খেয়াল করেন, প্রথম অর্গানন প্রকাশ হলো 1810 সালে। সময়টার ব্যবধান কত? 20 বছর। এই 20 বছর কি হেনিম্যান কোন পদ্ধতিতে চিকিৎসা করেছিলেন? এই 20 বছর কি তিনি চিকিৎসা করেছিলেন, না চিকিৎসা ব্যবস্থাটা ছেড়ে দিলেন? 20টা বছর সময় কিন্তু কম না। একটা যৌবন, শৈশব থেকে যৌবন প্রাপ্তিতে 18 বছর লাগে, এখানে 20টা বছর হেনিম্যানের চলে গেছে। এই 20 বছর তিনি বিভিন্ন কায়দায় চিকিৎসা করেছেন, সব ইতিহাসটা আমাদের কাছে নাই, কিন্তু গবেষণা করেছেন। অর্গাননের মতো একটা বই আমাদেরকে উপহার দিয়েছেন, সেখানে মাত্রা ব্যবহার করেছেন। এই 20 বছরের সাধনা, তাইলে দেখা গেল 20 বছরের একটা তথ্যের হোমিওপ্যাথি যে দর্শন, সেই তথ্যের একটা ব্যাখ্যা এবং দাঁড় করাতে তার 20টা বছর সময় চলে গেছে। এই 20 বছর পর তিনি একটা গ্রন্থ দাঁড় করালেন, যার নাম অর্গানন। আমরা সেই অর্গাননের, দেখেন তারপরের গুলা কিন্তু বেশি সময় লাগে না। তাইলে এইটা দাঁড় করাতে গিয়ে হেনিম্যান যে ভূমিকাটা লিখেছেন, মেইন বইয়ের ভূমিকাটা হলো জিস্ট, সেটা আমাদের একটু জানা দরকার। দ্বিতীয়, এরপরে সংস্করণগুলা 4-5 বছর সময় ব্যয় হয়েছে। 1810 সালে, তারপরে হলো 1819, এখানে 9 বছর, দ্বিতীয়টা 9 বছরের ব্যবধান হয়ে গেল, আর তৃতীয়টা মাত্র 5 বছর, অর্থাৎ 24-এ, 1824, আর তারপরেরটা আবার 5 বছর, 29-এর পরে, তারপরে 4 বছরেই আর একটা, 4 বছর পরেই, অর্থাৎ 1833 সালে পঞ্চম সংস্করণ প্রকাশিত হয়। এত তড়িৎ করতে বাধ্য হলেন তিনি, বই কার্তি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, করতে বাধ্য। এটা তিনি দেখে গেলেন, পঞ্চম সংস্করণটা তিনি দেখে গেলেন, কিন্তু ষষ্ঠ সংস্করণটা প্রেসে দিয়েছিলেন, তিনি প্রেসে দিলেন, কিন্তু তিনি দেখতে পারেননি। অর্থাৎ 1842 সালে ফেব্রুয়ারি মাসে তিনি প্রেসে দিয়েছিলেন। এটা এই ঐতিহাসিক ব্যাপার, ইতিহাসের ব্যাপারে আমি আলোচনা করছি না। তিনি মারা গেলেন কবে?
43 2রা জুলাই তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে যেভাবে হোক তার ওয়াইফ ফিরত আনলো, ওটা আর পাবলিশ করা গেল না। তার প্রায় 98 বছর পরে, অর্থাৎ প্রায় 100 বছর, 98 বছর পরে ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হলো। আচ্ছা, এখান থেকে কারো কারো ধারণা যে হেনিম্যান ষষ্ঠ সংস্করণ নিজে লেখেননি, এরকম ধারণাও আছে। আরো কত ধারণা প্রচলিত আছে, কিন্তু ঐতিহাসিকভাবে এটা সত্য। হেনিম্যান 1833 সালে পঞ্চম সংস্করণের আমি গত একটা ক্লাসে বলেছিলাম, যার ভিত্তিভূমিতে পঞ্চম সংস্করণ যেই পদ্ধতির ভিত্তিভূমি স্থাপন করা হলো, অর্থাৎ শক্তিকরণ প্রক্রিয়ার যে ভিত্তিভূমিটা স্থাপন করা হলো, অর্থাৎ জলে গুলে ঔষধ দেওয়ার, সেইটাকে এস্টাবলিশ করার জন্য 1838 সালে কর্নিক ডিজিসের মধ্যে সেটাকে আরো গবেষণার বিস্তার লাভ করলো, গবেষণা করলো। সে একই জিনিস 2 ঝাঁকি 10 ঝাঁকি দিয়ে ওটা করলে, ওটা ভিন্ন আলোচনা, তো এই জন্য এখানে শুধু টাচ দিয়ে দিলাম। ঠিক এক্সাক্ট সেই ব্যবস্থাটাই ষষ্ঠ সংস্করণে এসে এস্টাবলিশ করলেন। ষষ্ঠ সংস্করণ এখানে এসে তিনি বললেন পারফেক্ট বললেন। এই মেথডটাকে, ষষ্ঠ সংস্করণের যে মেথডটাকে, এটা পারফেক্ট বললেন, পারফেক্টেড মেথড। মনে রাখতে হবে কথাটা, বারবার বলছি আমি, পারফেক্টেড মেথড। কিন্তু অর্গাননকে তিনি পারফেক্ট বলেন নাই, অর্গাননকে বলেছেন নিয়ারলি পারফেক্ট, কাছাকাছি, পূর্ণতার কাছাকাছি পৌঁছে গেছে। এটা হলো অর্গাননের ব্যাপারে। কিন্তু এই ষষ্ঠ সংস্করণের যে মেথডটা, 50 নিউ পটেন্সির যে মেথডটা, এটাকে তিনি পারফেক্টেড মেথড বলেছেন। কাজে হেনিম্যানের দর্শনটা শেষ সময় এসে যেটা দাঁড় হলো, সেটা আসলে ষষ্ঠ সংস্করণ, বইটাও ষষ্ঠ সংস্করণ। এবং এখানে হেনিম্যানের প্রায় সময় গেল। তিনি দেখেন পেশার থেকে প্রায় প্রথম থেকে ষষ্ঠ সংস্করণের যে 32 বছর তাকে অপেক্ষা করে। প্রথম সংস্করণ অর্গানন থেকে আরম্ভ করে ষষ্ঠ সংস্করণ প্রকাশ করতে গিয়ে তার জীবনের 32 বছর সময় অতিবাহিত করতে হয়েছে। ওদিকে গেল 20 বছর, আর এখানে 32 বছর। গবেষণা ছাড়া হেনিম্যান ছিলেন না। এই জন্য আমি বলতে চাই, হেনিম্যানের দর্শনটাকে বুঝতে হলে এই ভাষা এই ঐতিহাসিক এই পটভূমি দিয়ে বোঝা যাবে না। তাহলে স্যার আলোচনা করলেন, আপনি জাস্ট টাচ করে দিলাম। যারা বেশি জানতে চান তারা আপনারা পড়ে নিতে পারেন, এটা পড়ে নেওয়া দরকার। আর যারা এই পর্যন্ত শুনে চুপ থাকবেন, বেশ ভালো কথা, কিন্তু পরবর্তী আলোচনাগুলো আপনাদেরকে অবশ্যই হৃদয়ঙ্গম করতে হবে। কি আমি বলতে চাই যে অর্গানন যে বইটা আছে, পাশ করার জন্য, শুধু পড়ালেখার জন্য, শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই বইটা পড়া হয় বর্তমান কলেজগুলো, সব কলেজগুলো। কিন্তু চিকিৎসা কাজে ব্যয় করার জন্য, চিকিৎসা কাজে লাগবে, এই জন্য কয়জনে অধ্যয়ন করি আমরা? এখানে আমার প্রশ্ন আছে, এটা প্রশ্নবিদ্ধ। যে চিকিৎসা আমরা রেফারেন্স দেই যে এইভাবে এই ওষুধটা দেবো, এটা ওই অর্গাননের ওখানে রেফারেন্স আছে। একটা মাত্র ওষুধ দেওয়া যায়, কত নাম্বার অ্যাফোরিজমের ভিতরে আছে। এই যে আপনি প্রথম ঔষধ দেওয়ার পরে অ্যাগ্রাভেশন দিলে, অ্যাগ্রাভেশন যদি হয় তাহলে আমরা ঔষধ বন্ধ রাখবেন না চালু করবেন, কত নাম্বার অ্যাফোরিজমে দেওয়া আছে। সম্পর্কটা হবে অর্গাননের সাথে, আর আমাদের সম্পর্কটা হয় নিয়ম নীতির সাথে। আমাদের সম্পর্কটা হয় কার বইয়ের সাথে? ওই অমুকে লিখছে, অমুকের ম্যাটেরিয়া মেডিকা এই রেফারেন্স আছে, অমুকের ম্যাটেরিয়া মেডিকা 3x দেওয়া আছে, অমুকের ম্যাটেরিয়া মেডিকাতে এইভাবে করে দেওয়া আছে, অনেক অন্য প্র্যাকটিশনার গাইডের মধ্যে ভ্যালিডোনা নাক্স পাশাপাশি দেওয়া আছে। মানে এই যে কথাগুলা যেভাবে করে রেফারেন্স দেওয়া হচ্ছে, রেফারেন্সটা কেন্দ্রবিন্দুটা যাচ্ছে প্র্যাকটিশনার গাইডের দিকে অথবা অন্য ম্যাটেরিয়া মেডিকার দিকে। কিন্তু এইভাবে করে আসে না যে অর্গাননে এত নম্বর সূত্রে বলা হচ্ছে, অর্থাৎ আমরা বিচ্যুত হচ্ছি, আমরা সরে যাচ্ছি, সরে দিয়ে আরেকজনের মুখের ঝাল খাচ্ছি। অমুকে কথা বলেছে, অমুকে বলেছে, অমুকে বলেছে। পর্যবেক্ষণগুলোর কথা বললেই বলা হয় যে অমুকের পর্যবেক্ষণ, অমুকের। হেনিম্যানেরটা গেল কোথায়? নতুন কথা তো না।
এখন পর্যন্ত এমন একটা বই মানে আমার হাতে এখন পর্যন্ত দুই একটা টোটা ফাটা আলোচনা প্রবন্ধ সারা বই এসে পৌঁছে নাই যে এই দ্বাদশ পর্যবেক্ষণকে আমরা বলি ক্যান্টের দ্বাদশ পর্যবেক্ষণ বলি, হেরিং এর ল, তিনটা ল কে বলি। এখন এইটা এখানে কিন্তু হেনিম্যান নাই, হেনিম্যানকে বাদ দিয়ে আমরা বলি, কিন্তু হেনিম্যান থেকেই তো আসা। কত নম্বর সূত্র থেকে তিনটা পর্যবেক্ষণ মানে 12টা পর্যবেক্ষণ আসলো? এটা বর্তমান ষষ্ঠ সংস্করণের সাথে মিল আছে না নাই, এইটার উপরে কোনো বই সুস্পষ্ট ভাবে বিজয় বসু একটা বই লিখেছেন, তার পরবর্তীতে সব চর্বিত চর্ব। এই যে কথাগুলো আমি এই জন্য বলছি, এরকম অনেক কথা আছে যে কথাগুলো নতুন গবেষণা হওয়া দরকার। যাই হোক, এই আলোচনাগুলা আমাদের যদি কাজে লাগে, আমরা আমাদের ভিতর থেকে বলে স্যার আমাদেরকে বলতেছেন, হ্যাঁ এগুলা জানা থাকা দরকার। তাইলে হবে কি, আপনি ওইভাবে রেফারেন্সটা দেবেন না, ওই বইতে আছে না অর্গাননে আছে কিনা আপনি সেখান থেকে বেছে নেন, সেটা দেখেন না। বলে তারা কি ভুল বলে গেছে, এই প্রশ্নটা আসতে পারে। না, ভুল বলে না, তাদের দৃষ্টিভঙ্গিতে তারা কথা বলছে। আপনি একজন মানুষ, আপনার দৃষ্টিভঙ্গিতে তাদের কাছে যেই সব বই ছিল তার আলোকে তারা কথা বলেছে। ষষ্ঠ সংস্করণে তাদের হাতে ছিল না, যার জন্য বলতে পারে না অনেক কথা। আপনার হাতে এসে পৌঁছেছে, আপনি অন্য কথা বলতেও পারেন।